আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেকচার পঞ্চম আজকে এবং পরিণতি প্রথম পত্র। এই যে সপ্তম অধ্যায় থেকে তোমাদের মোস্ট কমন কিছু এমসিকিউ দেবো মাত্র। পূর্বে আমি 4টা লেকচার দিয়েছি, সবগুলো দেখে আসো। হ্যাঁ, শেষ মুহূর্তের প্রস্তুতি, মাত্র তুমি কয়েকটা এমসিকিউ পড়বা। আচ্ছা, এই অধ্যায়ের নাম হচ্ছে সরকার কাঠামো ও যে সরকারের বিভিন্ন অঙ্গসমূহ আছে এগুলো নিয়ে। আমি কিন্তু প্রত্যেকটা বিষয়ের লেকচারটার যে মূল টপিকসটা আছে ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যাতে করে তুমি পরীক্ষার হলে বানিয়ে লিখতে পারো। সো কথা না বাড়ে এখন আমরা মূল আলোচনায় আসি। এই অধ্যায় থেকে অনেক এমসিকিউ আছে, কিন্তু সবগুলো তোমাকে পড়াবো না আমি। যেগুলো ইম্পর্টেন্ট এবছরের জন্য আসতে পারে এগুলোই পড়াবো তোমাকে। জাতীয় যে সরকার বা সংসদীয় সরকার কাঠামোয় নির্বাহী ক্ষমতার অধিকারী কে? এটা হচ্ছে প্রধানমন্ত্রী। ফোদাস যে শব্দটা, এটা হচ্ছে কোন জাতীয় শব্দ? এটা হচ্ছে ল্যাটিন শব্দ। প্রথম যে বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে, তো প্রথম বিশ্বযুদ্ধের পর নিচের কোন দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হচ্ছে জার্মানিতে। হ্যাঁ, সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। এই বক্তব্যটি কে বলেছিল? অধ্যাপক লাক্সি। গণতন্ত্র কত প্রকার? 2 প্রকার। রাষ্ট্রমুখ্য আর ব্যক্তিগণ কোন ধরনের সরকারের বৈশিষ্ট্য? একনায়কতান্ত্রিক। অধ্যাদেশ জারি করেন কে? এটা একমাত্র রাষ্ট্রপতির ক্ষমতা আছে অধ্যাদেশ জারি করার জন্য। ঠিক আছে, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই পিপল, বাই দ্য পিপল। এই যে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল উক্তিটি কার? আব্রাহাম লিঙ্কনে বলেছিল। এটা মুখস্থ করে ফেলবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমি তোমাদেরকে যে শর্টকাটটা দিব, এই শর্টকাটটা হয়তো আমার ভিডিও যারা না দেখছে তারা কোনোদিন বুঝতে পারবে না। তোমাকে বলে রাখি, তুমি যখন বানিয়ে বানিয়ে লিখবা সৃজনশীল, তখন এই যে একটা সংজ্ঞা ইংলিশে না, ওইটা মাঝখানে লিখবা। হ্যাঁ, যেহেতু এটা পরিণতির আলোচ্য বিষয়, ভালো করে বুঝো। একটা শর্টকাট বুঝলে কিন্তু তুমি ভালো মার্ক পাবা অন্যদের তুলনায়। আমি প্রত্যেকটা সাবজেক্টের শর্টকাট দিয়ে এবং টেকনিক বলে সুপার টেকনিক, যেহেতু আমাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স আছে, আমরা খাতা দেখি। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, তুমি কিভাবে তোমার খাতার মধ্যে ভালো মার্ক তুলবা। এই যে দেখো, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। এই কথাটা কে বলছে? এটা ইংলিশে তুমি মুখস্থ করে ফেলবা। তুমি বলবা যে গণতন্ত্র নিয়ে বা সরকারকে নিয়ে বা রাষ্ট্রকে নিয়ে আব্রাহাম লিঙ্কন বলেছেন। এটা লিখে ইনভার্টেড কমা দিলা। হ্যাঁ, এই পর্যন্ত একদম মাঝখানে লিখলে এটা একটা রেফারেন্স দিয়ে দিলা। এই রেফারেন্সটার কারণে টিচারের তোমার খাতায় নাম্বার সবচেয়ে বেশি দিবি অন্যদের তুলনায়। কেমন লাগছে শর্টকাটটা বলো? এবং আমরা যখন বিভিন্ন খাতাগুলো দেখি একজন স্টুডেন্টের সে খাতা কি কত ভালো করে লিখতে পারছে ওইটা বেশি মূল্যায়ন করি না, তার খাতাটা কত সুন্দর করে গুছিয়ে লিখতে পারছে ওইটা মূল্যায়ন করি। ঠিক আছে, সবাই তো লিখে, ঠিক না? সবাই কিন্তু লেখার চেষ্টা করে, কিন্তু কার খাতাটা কতটুকু সুন্দর হয়েছে, গুছিয়ে লিখতে পারছে, তাকে কিন্তু একজন টিচারে বেশি প্রাধান্য করে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ফার্স্ট টাইম যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা গাড়াগাড়ি করে দেখো, আমি কত শর্টকাট দিয়েছি তোমাদেরকে। তো দেখো, কয়টি নীতির ভিত্তিতে, আরও কিছু শর্টকাট পাবা, ভিডিওটার সাথে থাকবা। কয়টি নীতির ভিত্তিতে এরিস্টটল সরকারের শ্রেণী বিভাগ করেছেন? উত্তর হচ্ছে 2টি। সহনশীলতা কোন ধরনের রাষ্ট্রের নাগরিকদের অন্যতম গুণ? উত্তর হচ্ছে গণতন্ত্র। আইন ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্কের বিদ্যমান এ নীতিতে প্রতিষ্ঠিত সরকার হলো কি বলতো? সংসদীয়। এক জাতি এক দেশ এক নেতা, এটা সরকারের কোন আদর্শ? এটা হচ্ছে একনায়কতান্ত্রিক, যেখানে বলা হয় জোর যার মূল্য তার। মাইট ইজ রাইট, ইংলিশে বলা হয় মাইট ইজ রাইট। সরকারের অঙ্গসমূহ কয়টা বলতো? 3টা সরকারের: আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। সংসদীয় সরকার প্রধান কি? এটা হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, আমাদের এরিস্টটল কাকুর মতে যে সর্বোত্তম সরকার কোনটা? সর্বোত্তম সরকার হচ্ছে পলিটি। এটা হচ্ছে আমাদের এরিস্টটল কাকুর মতে। তো প্রিয় শিক্ষার্থী, তারপর চলে আসবা এখানে আর এখানে। বাংলাদেশের যে সরকার প্রধান কি? এটা হচ্ছে প্রধানমন্ত্রী। বাংলাদেশেরও সরকার প্রধান প্রধানমন্ত্রী। এই যে ডেমো শব্দের অর্থ কি? ডেমো শব্দের অর্থ হচ্ছে একটা
জনগণ, আর এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, এটা পড়বা। ঠিক আছে, এই যে দেখো, রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা কি? এটা হচ্ছে সার্বভৌমত্ব। সরকারের প্রধান লক্ষ্য কি? সরকারের প্রধান একটা লক্ষ্য তো আছে, ঠিক না? এটা হচ্ছে জনকল্যাণ সুনিশ্চিত, মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে, এটাই হচ্ছে সরকারের প্রধান বৈশিষ্ট্য। কিন্তু এখন বর্তমান সরকারের বা বিশ্বের মধ্যে যে সরকারগুলো আছে, তাদের কি তোমার জনকল্যাণের এই লক্ষ্য থাকে নাকি অন্য কিছু? তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবো আমাদেরকে। সংসদীয় গণতন্ত্র প্রথম চালু হয় কোন দেশে? এটা কিন্তু আমরা সকলেই জানি, যুক্তরাজ্যে সর্বপ্রথম চালু হয় এটা। ঠিক আছে, আইনসভা কয় ধরনের হতে পারে? 2 ধরনের হতে পারে। আইনসভাটা 2 ধরনের হতে পারে। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। এই বাংলাদেশের সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক, এটার উত্তর হচ্ছে আইন বিভাগ। ঠিক আছে, প্রধান অভিভাবক এবং ব্যাখ্যাকারক হচ্ছে আইন বিভাগ। আশা করি বুঝতে পারছো। কোন দেশের আইনসভার এক কক্ষ বিশিষ্ট? এটা হচ্ছে বাংলাদেশে। কোন দেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট? এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র। আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? আইন তৈরি করা, মানে সংসদে কিন্তু আইন তৈরি হয়। ঠিক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? এটা বলছো কংগ্রেস, এবং ভারতেরও কিন্তু কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতেরও কি কংগ্রেস। তো নিচের কোনটি বা কোনটি রাষ্ট্রীয় অর্থ নিয়ন্ত্রণকারী? অর্থকে নিয়ন্ত্রণ করে কি? আইনসভা। জাতীয় সংসদে, বাংলাদেশে কিন্তু জাতীয় সংসদের মতো এই যে তোমার অর্থ নিয়ন্ত্রণ করে। কারণ কেমনে কি জানো? এখান থেকে কিন্তু বিল পাস হয়, আমরা জানি জুলাই মাসে। তো জাতীয় সংসদের প্রধান কে থাকে? স্পিকার কিন্তু থাকে। ঠিক আছে, আইনসভার প্রথম কক্ষকে কি বলা হয়? আইনসভার নিম্ন কক্ষ, এবং দ্বিতীয়টাকে বলা হয় উচ্চ কক্ষ। কোন বিভাগ সংবিধান প্রণয়ন করে? সংবিধান প্রণয়ন করেছে আইন বিভাগ। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কিভাবে নির্বাচিত হয়? সকালে কিন্তু যারা যে সংসদ যে সদস্যগুলো আছে, সংসদ সদস্যের ভোটে কিন্তু নির্বাচিত হয়। গঠন ও কাজের দিক দিয়ে শাসন বিভাগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 2টা। একটা কি বলতো? বিচার বিভাগ, আর একটা হচ্ছে আপিল বিভাগ। তো দেখো, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে কে? এটা হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কিন্তু শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, জরুরি অবস্থা ঘোষণা সরকারের কোন অঙ্গের কাজ? এটা হচ্ছে শাসন বিভাগের। জরুরি অবস্থায়, যে সরকার জরুরি অবস্থায় কোনো কিছু আইন সৃষ্টি করে দেয়। তো সরকারের কোন বিভাগ অধ্যাদেশ জারি করতে পারে? এটা হচ্ছে শাসন বিভাগ। ঠিক আছে, বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধানকে? নির্বাহী প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। জরুরি অবস্থা, বাংলাদেশে যদি কোনো সমস্যা হয়, জরুরি অবস্থা ঘোষণা করে কোন বিভাগের কাজ? শাসন বিভাগের কাজ। ঠিক আছে, তো প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কোন বিভাগের অন্তর্ভুক্ত? তারা দুজন কিন্তু শাসন বিভাগের অন্তর্ভুক্ত আছে। তো এখানে একটা উদ্দীপক আছে, চিহ্নিত স্থানে কি বসবে? এটা হচ্ছে শাসন বিভাগ, কারণ সবকিছু জারি করে তারা। আশা করি বুঝতে পারছো। এগুলো একটু পড়ে নেবা। শাসন বিভাগের কাজ কি? কাজটাকে একটু পড়বা 1 আর 2। হ্যাঁ, স্বরাষ্ট্র বিষয় দেখাশোনা, আর হচ্ছে যে প্রতিরক্ষা ব্যবস্থাপনা পরিচালনা। আমি যদি তোমাদেরকে বলি যে বিচারক যে নিয়োগ করবে, এটার পদ্ধতি কয়টা? এটার পদ্ধতি হচ্ছে 3টা। হ্যাঁ, তারপর এটা পড়বা, এটা পড়ার দরকার নেই। সংবিধানের অভিভাবক কারা? এটা হচ্ছে বিচার বিভাগ। সংবিধানের অভিভাবক বিচার বিভাগ। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্টের উপরে আর কোনো আদালত নেই বাংলাদেশের জন্য, এটা শুধুমাত্র। ন্যায় বিচার প্রাপ্তির সর্বশেষ আশ্রয় হলো কি? বিচার বিভাগ। ন্যায় বিচারের জন্য অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নিজের কোন আইনটি প্রয়োগ করা হয়? এটা হচ্ছে ফৌজদারি। কোনো একটা অপরাধীকে শাস্তি দিতে ফৌজদারি। তারপর চলে আসবে সরাসরি তোমরা এখানে, সংবিধান যে সংক্রান্ত মামলা পরিচালনা করে কোন আদালতে? এটা হচ্ছে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টে বাংলাদেশের কি? বাংলাদেশের সবগুলো দেখো, এটা হচ্ছে অভিভাবক, ব্যাখ্যাকারক এবং সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এটা ভালো করে পড়বা। আমি যদি তোমাকে বলি যে বিচারকেরও স্বাধীনতা দরকার, তখন কি বলবা? তাহলে দেখো, বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায়? এটা হচ্ছে বিচারকদের স্বাধীনতা বৃদ্ধি, তাদের স্বাধীনতাটা বৃদ্ধি করতে হবে, কারণ তারা বিচার করবে, পরবর্তীতে তাদের উপর যাতে হামলা না হয়, এটাকে বলা হয় বিচার বিভাগের স্বাধীনতা। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অল্প সময়ের মধ্যে তোমাদেরকে মোস্ট কিছু এমসিকিউ যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, আর মাত্র কয়েকটা আছে, একটু অপেক্ষা করো, 2 থেকে 3টা দিব। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে, যে নির্বাহী বিভাগটা আছে, এটা থেকে বিচার বিভাগে পৃথক করা হয় কবে? এটা হচ্ছে 2007 সালে 1 নভেম্বর মাসে, হ্যাঁ, 1 তারিখে 2007 সালে।
দ্য স্পিরিট অফ ল এই গ্রন্থের লেখককে, এই গ্রন্থের মন্টেস্কো। এটা কুবিনভারে 3বার বললাম আমি, ঠিক আছে। তারপর দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ, হ্যাঁ, এই নীতির প্রবক্তাকে, এটার উত্তর হচ্ছে মন্টেস্কো। এই মন্টেস্কো দেখো এই দুইটাই প্রদান করছে, সে একটা বইও লিখছে এবং এই ক্ষমতার নীতি প্রবক্তা করছে সে। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আমি যেগুলো দিলাম জাস্ট এইগুলা তোমরা ভালো করে পড়বা, বারবার পড়বা, ভিডিওটা বারবার দেখবা, হ্যাঁ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।